ডুয়ার্স। ডুয়ার্স কথার অর্থ হলো দরজা বা প্রবেশদ্বার। এই ডুয়ার্স দিয়েই ভারত ও ভুটানের মধ্যে যোগাযোগ সম্পন্ন হয়। ডুয়ার্স এমন একটি জায়গা যেখানে আপনি একসাথে সবুজে মোড়া ঘন জঙ্গল, পাহাড়, ঝর্ণা, পাহাড়ি নদী, দারুণ সুন্দর চা বাগান একসাথে দেখতে পাবেন। এবং উপরি পাওনা হিসাবে তো রয়েছেই ছবির মতো সুন্দর যাত্রাপথ। আজ আমি এই ভিডিওতে ডুয়ার্সের ফেমাস দুটো নদী, মূর্তি ও জল ঢাকার পার্শ্ববর্তী সুন্দর সব জায়গা আপনাদের ঘুরে দেখাবো, যেটা ডুয়ার্সে 7 পয়েন্ট সাইট সিন নামে বিখ্যাত। এই 7টি পয়েন্ট ডুয়ার্সে এলে সবাই ঘোরে। তাহলে চলুন ভিডিওটা একেবারে প্রথম থেকে শুরু করি। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়ালি, আর আমার চ্যানেল পিয়ালি অর্জিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আই নো তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আজ আমাদের ডুয়ার্স ট্যুরের দ্বিতীয় দিন। প্রথম পর্বে দেখিয়েছিলাম কিভাবে কলকাতা থেকে এনজিপি পৌঁছালাম এবং এনজিপি থেকে গজলডোবা হয়ে মূর্তির রিসর্ট কনক রেসিডেন্সিতে পৌঁছালাম। সেই ভিডিওর লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, যারা দেখেননি তাদের কাছে দেখার অনুরোধ রইল। আজকে যাব ডুয়ার্সের ফেমাস সাইট সিন 7 পয়েন্ট সাইট সিনে। এখন 10টা বাজে। আমাদের গাড়ি এসে গেছে, নিচে ওয়েট করছে। এই 7 পয়েন্ট আপনাদের এক্সপ্লোর করে দেখাবো, দেখতে থাকুন আমাদের সাথে। তো বাকিরা রেডি হয়ে নিচে চলে গেছে, টিফিন খাচ্ছে, আর আমরাও নিচে গিয়ে টিফিন করব, তারপরে বেরোবো। টিফিন সারলাম ম্যাগি দিয়ে, কারণ আমাদের বেরোনোর কথা ছিল সকাল 9টায়। এখন বাজে 10টা, আমাদের অলরেডি অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। এই 7 পয়েন্ট সাইট সিনটা করতে কিন্তু একটা গোটা দিন লাগে, সুতরাং যত তাড়াতাড়ি বেরোনো যাবে ততই ভালো, না হলে একটা দুটো পয়েন্ট মিস হয়ে যেতে পারে। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ থেকে, জার্নিটা এখন স্টার্ট করব। আমরা সুমো গোল্ড নিয়েছিলাম, কারণ আমরা বেশি সংখ্যায় ছিলাম। কম লোকজন থাকলে আপনারা 4 সিটার গাড়িও পেয়ে যাবেন। এই 7 পয়েন্ট সহ সমস্ত ডুয়ার্সের সাইট সিনের জন্য আমরা হোটেলে আগে থেকে বলে রেখেছিলাম, তাই ওনারাই আমাদের গাড়ি অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। একটু সুবিধাই হলো, আলাদা করে আমাদের আর গাড়ি বুক করতে হয়নি। আমাদের হোটেল খরচ বাদে এনজিপি থেকে হোটেল পর্যন্ত ও ডুয়ার্সের সমস্ত সাইট সিন করে গাড়ির ফেরার দিন আবার এনজিপিতে পৌঁছে দেওয়া, এই পুরোটাই প্যাকেজ করা ছিল। এই প্যাকেজে গাড়ি খরচ কত পড়লো তা আমি ভিডিওর শেষে বলে দেব। আমরা যেহেতু ডুয়ার্সের মূর্তিতে রয়েছি, তাই 7 পয়েন্টের ফার্স্ট পয়েন্টে আমরা মূর্তি নদীটাকেই আগে দেখে নেব। দাঁড়িয়ে রয়েছি আই লাভ মূর্তির সামনে। আমাদের হোটেল থেকে মূর্তি নদীর ডিস্টেন্স গাড়িতে 5 মিনিটের মতো। আমাদের 7 পয়েন্টের ফার্স্ট যে পয়েন্টটা হলো মূর্তি নদী, আর এখন আমি মূর্তি নদীর মাঝখানটায় দাঁড়িয়ে রয়েছি। জলটা একেবারে স্বচ্ছ, এখন সেরকম জল নেই, কিন্তু বর্ষাকালে শুনলাম মূর্তি নদীর নাকি একটা ভয়ঙ্কর রূপ থাকে। চারিদিকে পাথর দেওয়া রয়েছে, আর নদীটাকে কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে। আর এখন একদমই জল নেই বলতে গেলে, একটু ওপারটায় যাব। বর্ষাকালে কিন্তু এই কাজটা কেউ করতে যাবেন না, কারণ বর্ষাকালে শুনলাম মূর্তি নদীর চেহারা নাকি ভয়ঙ্কর হয়ে ওঠে। এখানে দাঁড়িয়ে থাকতে নদীর সাউন্ডটা বেশ ভালো লাগছে, তবে এখানে টাইম ওয়েস্ট করলে হবে না, কারণ আমাদের আরো অনেক সাইট সিন রয়েছে। চলে যাবো এর পরের সাইট সিনে, দেখতে থাকুন। কুয়াশা জড়ানো শীতের সকালে হিমেল হাওয়া গায়ে মেখে আমরা এগিয়ে চলেছি আমাদের 2nd পয়েন্ট সামসিং ভিউ পয়েন্টের দিকে। আমাদের ড্রাইভার দাদা বললেন মূর্তি নদী থেকে সামসিং ভিউ পয়েন্টের দূরত্ব 23 কিলোমিটারের মতো, আর সময় লাগবে 40 থেকে 45 মিনিট।
আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সামসিং ভিউ পয়েন্টে। এটাকে লালিগুড়াস ভিউ পয়েন্টও বলে। এটা হলো লোকাল মানুষদের পিকনিক স্পট। নিচে যে নদীটা দেখা যাচ্ছে সেটাই হলো মূর্তি নদী, ডুয়ার্সের সব থেকে সুন্দর নদী। যদিও এখন কুয়াশার কারণে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। পাহাড়ের উপর থেকে দেখছি মূর্তি নদীটাকে, জাস্ট অসাধারণ লাগছে। তবে নিচে নামার জন্য কিন্তু একটা সুন্দর রাস্তা করা রয়েছে। পিছনেই রয়েছে আই লাভ সামসিং লেখা রয়েছে। তো এখানে বসেও আমরাও ফটোশুট করলাম, আর আপনারাও এখানে বসে ফটোশুট করতে পারেন। পাশেই একটি স্ন্যাক্সের স্টল রয়েছে, যেখানে আপনারা টি ব্রেকও নিতে পারেন। আরো অনেক কিছুই পাওয়া যাচ্ছে। আর চারিদিকের ভিউটা অসাধারণ লাগছে, বিশেষত কুয়াশার জন্য খুব সুন্দর লাগছে। আর এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে। আমাদের এর পরের গন্তব্য রকি আইল্যান্ড। লালিগুড়াস থেকে রকি আইল্যান্ডের দূরত্ব 4 কিলোমিটার, সময় লাগবে 15 মিনিটের মতো। আমরা এখন চলে এসেছি রকি আইল্যান্ডে। আর এই যে এটা হচ্ছে মূর্তি নদী, আর মূর্তি নদীর মধ্যে এই যে বড় বড় রক, মানে নামটা কিন্তু যথেষ্ট সার্থকতা পেয়েছে, রকি আইল্যান্ড। আর এই রকগুলো কিন্তু প্রচন্ড স্লিপ, দারুণ লাগছে। পুরো ভিউটা না অসাধারণ একদম। আর ওখান দিয়ে একটা ঝর্ণা নামছে, পুরো ছবির মতো জাস্ট বিউটিটা। তো আপনারা যারা ডুয়ার্সে বেড়াতে আসবে, এই যে পয়েন্টটা মানে রকি আইল্যান্ড, এটা কিন্তু আসতেই হবে, একদম কেউ মিস করবেন না। দারুণ দারুণ। ফটোশুট করার জন্য কিন্তু এই জায়গাটা আদর্শ। আর আমাদের গ্রুপের বাকি সবাই সেই ওখানে ডান্স করছে, মানে রিলস বানাচ্ছে। নদীর উপরে একটা ব্রিজ রয়েছে, আর এই ব্রিজ দিয়েই আমরা গাড়িতে করে এলাম। তবে একটা জিনিস দেখলাম, যেখানে এই মূর্তি নদীকে দেখছি, মূর্তি নদীর জল কিন্তু একদম কাঁচের মতো স্বচ্ছ। আমাদের এর পরের পয়েন্ট হলো সুলতানিখোলা। সুলতানিখোলা যাওয়ার জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গায় এখন যে গাড়ি করে যাচ্ছি সেই গাড়ি পার্কিং করে জিপসি গাড়ি করে ভিতরে প্রবেশ করতে হবে। এখন সুলতানিখোলার ভিতরে ঢুকবো। আমাদের গাড়ি পার্কিং করে সবাই জিপসি গাড়িতে উঠে পড়েছি। এই জিপসি গাড়িতে করে একটা পয়েন্ট মানে শুধু সান্তালেখোলা যদি দেখেন, তাহলে কিন্তু এই গাড়িটার ভাড়া লাগবে 300 টাকা। সুলতানিখোলা ছাড়াও ভিতরে আরো 3টি পয়েন্ট রয়েছে, সেগুলো হলো লাভার্স ভিউ পয়েন্ট, জঙ্গল সাফারি ও নেওড়া ড্যাম। এই 4টে পয়েন্ট একসাথে দেখলে টোটাল 1300 টাকা ভাড়া পড়বে। আমরা 6 জন ছিলাম, আর 1300 টাকা ভাড়া দিয়ে এই 4টে পয়েন্টই দেখেছি। আমরা এখন যাচ্ছি সুলতানিখোলা। আর যে গাড়িটা করে ওটা থেকে বেরিয়েছিলাম, সেই গাড়িটা কিন্তু চেকপোস্ট পর্যন্তই আসে। তারপরে এই গাড়িটা করে যেতে হবে ভিতরে। আর সুলতানিখোলা হলো পাহাড়ের উপর একটা ছোট্ট গ্রাম, তো ভালো লাগছে। জিপসি গাড়িতে উঠেছি, খুব এনজয় করছি। আর এখানে 4টে সাইড সিন আছে, তার জন্য পড়লো আমাদের 1300 টাকা, পুরো এই গাড়িটার ভাড়া 1300 টাকা। ফ্লাওয়ার ভিউ পয়েন্ট, সুলতানিখোলা হ্যাঙ্গিং ব্রিজ, আর একটা হচ্ছে যে নেওড়া ড্যাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এটাই হলো
লাভার্স ভিউ পয়েন্ট। নির্জন নিস্তব্ধ প্রকৃতির মাঝে সুন্দর করে বসার ব্যবস্থা রয়েছে। প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে, একান্তে কিছুটা সময় কাটাতে এখানে খানিকটা সময় বসাই যেতে পারে। চারিদিকটা কুয়াশার চাদরে মোড়া এবং নিচ থেকে কোনো একটা নদীর সাউন্ড শোনা যাচ্ছে। লাভার্স ভিউ পয়েন্টের পর এরপর যাচ্ছি নেওড়া ড্যাম দেখতে। এই রাস্তাটি দুটি ডিস্ট্রিক্টের সীমানাকে ভাগ করেছে। রাস্তার বাঁ দিকের অংশ পড়ে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে ও ডান দিকে কালিম্পং ডিস্ট্রিক্ট। প্রায় 10 মিনিট গাড়ি চলার পর পৌঁছলাম নেওড়া ড্যামে। নেওড়া ড্যামে যাওয়ার আগেই পড়বে সান্তালেখোলা নদী। যেহেতু শীতকাল তাই নদী একেবারে শান্ত। শীতকাল বাদে অন্য সময় কিন্তু নদীতে বেশ ভালোই জল থাকে। নদী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট বড় সব বোল্ডার। নদী ফেলে রেখে আর একটু এগিয়ে গেলেই পড়বে নেওড়া ড্যাম। এখানে আপনারা দেখতে পাবেন নদীর জলকে কিভাবে ফিল্টার করে নিচে নামানো হচ্ছে। উপরেও কিছুটা জল রয়েছে, জলটা বেশ ডিপ, আর এইখান থেকে ফিল্টার করে একেবারে নিচে গিয়ে পড়ছে। আর এখানে জলটা এতই স্বচ্ছ, নিচে কি কি রয়েছে সব কিন্তু দেখা যাচ্ছে। ডুয়ার্সে বেড়াতে এলে 7 পয়েন্ট সাইট সিনে এই নেওড়া ড্যামটা একদম মিস করবেন না। পুরো ড্যামটা ঘুরে দেখবার জন্য 20 থেকে 25 মিনিট লাগবে। এখন আমাদের দেখা হয়ে গেছে, আবার নদী পেরিয়ে যাচ্ছি গাড়িতে। তা উঠে আসতে দেখলাম একটা ড্রেন মতো করা আছে যেখান দিয়ে জল যাচ্ছে। এই জল গিয়ে পড়ছে তিস্তা নদীতে। এবার পরবর্তী গন্তব্য সান্তালেখোলা হ্যাঙ্গিং ব্রিজ। এই রাস্তাতেও কিন্তু হাতির দেখা মিলতে পারে, ভাগ্য ভালো থাকলে। এই হলো সান্তালেখোলা হ্যাঙ্গিং ব্রিজ। এখানেও একটি নদী রয়েছে, আর এই নদীটি পারাপারের জন্য তৈরি করা হয়েছে এই হ্যাঙ্গিং ব্রিজটি। ব্রিজটি খুবই সরু, শুধুমাত্র পায়ে হেঁটে যাওয়ার অনুমতি রয়েছে। এটাই হচ্ছে সান্তালেখোলা হ্যাঙ্গিং ব্রিজ। নিচের একটা নদী বয়ে যাচ্ছে ছোট, আর বোল্ডার রয়েছে, দারুণ লাগছে। এখানে একবারে 5 জন করে এই ব্রিজের উপরে ওঠা যাবে। ব্রিজটা দুলছে। এই যে হ্যাঙ্গিং ব্রিজটা রয়েছে, এই ব্রিজের ওপর দিয়েই এলাম। আর নিচে এরকম একটা নদী রয়েছে, ছোট্ট বোল্ডার দেওয়া রয়েছে। এদিকে রাস্তা রয়েছে। এই রাস্তা ধরে সামনের দিকে কিছুটা এগোলেই পড়বে নেচার রিসর্ট। রিসর্টটি অনলাইনে বুকিং করে নাইট স্টেও করতে পারেন এখানে। এই হলো সান্তালেখোলা, আর চারিদিকে বিউটিটা দারুণ। একটা নিস্তব্ধতা, নির্জনতা, আর এই প্রকৃতির সঙ্গে একান্তে সময় কাটাতে পাহাড়, জঙ্গল, নদী নিয়ে হলো এই সান্তালেখোলা। সিনিক বিউটিটা কিন্তু দারুণ। চারিদিকে বোল্ডার, জলটা জাস্ট একদম স্বচ্ছ, নিচটা পুরো দেখা যাচ্ছে। আর যেরকম ছবির মতো থাকে না, যে পিকচারটা দেখা যায়, ঠিক এখানকার বিউটিটা সেরকমই, মানে ন্যাচারাল বিউটি। এটাই হলো গৈরিবাস ভিউ পয়েন্ট। আর এখান থেকে
এই যে রাস্তাটা গেছে ঠিক এই বাঁকের মুখেই হচ্ছে গৈরিবাস ভিউ পয়েন্ট। আর এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর এখানে একটি রেস্টুরেন্টও রয়েছে যেখান থেকে কেউ খেতে চাইলে খেতেও পারেন। আমরাও এখানে এসেই খেয়েছিলাম। পাহাড়ে এসছি আর মোমো খাবো না তা তো হয় না, তাই নিয়ে নিলাম মোমো। তবে মোমো ছাড়াও এখানে আরো অনেক কিছু পাওয়া যাচ্ছিল, যেমন ভেজ থালি, চিকেন থালি এসবও পাবেন। লাঞ্চ কমপ্লিট করতে আমাদের 4টে বেজে গেছিল। আমাদের এর পরের গন্তব্য হলো ঝালং। এটাই হলো ঝালং। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা আর মাঝখান দিয়ে বয়ে চলেছে জলঢাকা নদী। একটু আগেই যেটাকে বললাম গৈরিবাস ভিউ পয়েন্ট, উপর থেকে দেখাচ্ছিলাম এই জায়গাটা। এখন আমরা সেই নদীর ধারে দাঁড়িয়ে রয়েছি। এটা মূলত একটা পিকনিক স্পট। লোকাল লোকেরা মানে সমতলের মানুষজন পাহাড় বলতে এখানে পিকনিক করতে আসেন। ঝালংয়ের পরে আমাদের শেষ পয়েন্ট ছিল বিন্দু। তবে ড্রাইভার দাদা বললেন বিন্দু যেতে গেলে সন্ধে হয়ে যাবে, তাই আমাদের আর বিন্দুতে যাওয়া হলো না। তবে জানলাম বিন্দুই নাকি হচ্ছে পশ্চিমবঙ্গের শেষ গ্রাম। এখানেও জলঢাকা নদী রয়েছে আর রয়েছে ড্যাম। আর ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওটা কিন্তু ভুটানের পাহাড়। আর এই বিন্দুতে যখন হাট বসে তখন ভুটানের লোকেরা বিন্দুতে হাট করতে আসে। আপনারা যদি এসে 7 পয়েন্ট সাইট সিন করেন তাহলে খুব সকাল সকাল মানে 8টা-9টার মধ্যে বেরিয়ে যাবেন। লেট হয়ে গেলে কিন্তু 1-2 পয়েন্ট মিস হয়ে যেতে পারে। হোটেলে ফিরে এসে করলাম বোনফায়ার ও চিকেন বারবিকিউ। সবাই মিলে সন্ধেটা খুবই ভালো কাটলো। এরপর রাতে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন সকালে ছিল লাভা রিসর্টের ট্যুর। আজ তবে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা আমাদের ভিডিও নতুন দেখছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। লাভা রিসর্ট সহ ডুয়ার্সের আরও সমস্ত ভিডিও আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সুতরাং চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।